এবং আমার স্নেহের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাস জীববিজ্ঞান, দশম শ্রেণীর জীববিজ্ঞান। আমার আজকের আলোচ্য অধ্যায় হইল নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন। এর আগে আমরা দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ এইগুলি নিয়ে আলোচনা করছি। আর প্রি টেস্ট পরীক্ষার প্রস্তুতি হিসাবে এখনকার প্রত্যেকটা ক্লাসই বোর্ডের এক একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, একটা বা দুইটা। আজকে দুইটা প্রশ্নের প্রস্তুতি নিয়ে আসছি। তো বোর্ডের প্রশ্নে দেখা গেল যে ঢাকা বোর্ডের প্রশ্ন এই অধ্যায় থেকে খুব একটা নাই, সরাসরি এই অধ্যায় থেকে পুরাটা নাই। 2018 সালে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছিল, তখন এই অধ্যায় একটা প্রশ্ন আছে, উদ্দীপকটা এরকম। তো উদ্দীপকটা এরকম, উদ্দীপকটা দেখে তোমরা কি বুঝতে পারতেছো এটা একটা কিসের চিত্র বা কি? এটা একটা হাঁটুর চিত্রের মতো মনে হইতেছে, হাঁটু বাঁকা অবস্থায় আছে। কেমন? হাঁটুর ভিতরের হাড্ডিটা, অস্থিটা, এটা নিচের দিকে ভিতরের অস্থি, এদিকে পেশি আছে। কেমন? তারপরে এই অস্থির শীর্ষ প্রান্তে তরুণাস্থি থাকে, এখানেও আছে, এখানেও আছে। এর ভিতরে সাইনোভিয়াল রস থাকে। আর এখানে এ চিহ্নিত করা হয়েছে, বি চিহ্নিত করা হয়েছে। এই হলো উদ্দীপকের অবস্থাটা। একটা অস্থি সন্ধি। কয়ের প্রশ্ন, অস্থি সন্ধি কাকে বলে? বোঝাই যায় অস্থি। আমরা যেটাকে আমাদের ভাষায় ঘরে যেটাকে আমরা হাড্ডি বলি বা হাড় বলি, বিজ্ঞানের ভাষায় এটাকে অস্থি বলা হয়। এখানে হাড্ডি বা হাড় কথাটা চলে না। সন্ধি, তোমরা বাংলায় সন্ধি পড়ছ, সন্ধি করা, সন্ধি বিচ্ছেদ করা। সন্ধি মানে সংযোগ, একত্রিত করা। তো সহজেই বোঝা যায় অস্থি সন্ধি মানে হইল যেখানে একাধিক অস্থি এক জায়গায় মিলিত হয়, সেই জায়গাটা হইল অস্থি সন্ধি। কেমন? তো যে সমস্ত প্রাণীর বা জীবের অস্থি আছে, কঙ্কাল আছে, তাদের বেলায় অস্থি সন্ধির বিষয়টা প্রযোজ্য। তো এটা যেহেতু এটা হাঁটুর মতো দেখা যায়, এটা অবশ্যই স্তন্যপায়ী প্রাণী বা মানুষের অস্থি সন্ধি, এটা আমরা বুঝতে পারতেছি। তো অস্থি সন্ধির বিষয়টা গেল। এরপরে যে প্রশ্নটা আছে, বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ প্রয়োজন কেন? আসলে বয়স্ক মানুষ না, সব বয়সের মানুষেরই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। তো বয়স্ক মানুষের একটু বেশি প্রয়োজন। ক্যালসিয়াম দ্বারাই অস্থি গঠিত হয়। ক্যালসিয়াম অস্থিতে যদি ক্যালসিয়ামের শর্টেজ থাকে, অভাব থাকে, তখন অস্থিটা পাতলা হয়ে যাবে, এটা ভঙ্গুর হয়ে যাবে। এই বয়স্ক মানুষ বিভিন্ন কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, এই সমস্যাটা হইতে পারে। আর মহিলাদের যখন নাকি মনোপজ হয়, তারপর থেকে এই সমস্যাটা হইতে পারে। তখন এই জন্যই অস্থি যেন ভেঙে না যায়, পাতলা হয়ে না যায়, শরীর যেন পর্যাপ্ত ক্যালসিয়াম পায়, সেই জন্যই বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। ঠিক আছে? তারপরে তোমরা বই থেকে আরও ভিন্নভাবে, আরও ভালোভাবে লিখতে পারো। এখন দেখো, গ নম্বর, চিত্রে এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য উল্লেখ করো। আমরা দেখতেছি এটা হলো অস্থি। অস্থিরা সংযোগের জন্য টেন্ডন আছে, এখানে এগুলি আছে, রস আছে। এর অস্থির বাইরে, আমাদের দেহে অস্থির বাইরে যে অংশটা থাকে সেটা হইল পেশি। এখানে কিন্তু এই অস্থির বাইরে পেশি আছে, যেটাকে আমরা মাংস বলি, গোস্ত বলি, সেটাকে বিজ্ঞানের ভাষায় পেশি বা মাসল বলা হয়। আর পেশির বাইরে ত্বক থাকে, ত্বক এবং পেশির মাঝখানে অনেক সময় মেদ বা চর্বি থাকে। তো এখন এ দ্বারা যেটা চিন্তা করছে এটা হলো পেশি। প্রশ্ন হল এই চিহ্নিত অংশটির অর্থাৎ পেশির বৈশিষ্ট্য উল্লেখ করো। পেশির বৈশিষ্ট্য কি? পেশির বৈশিষ্ট্য আমরা এইভাবে বলতে পারি, তোমরা বই পড়ো, এটা বের করতে পারো। যে পেশি অস্থির গায়ে, অস্থির বহির্ভাগে
অস্থির সাথে একদম লেপ্টে থাকে। এমন স্নায়ু তাড়নার কারণে পেশি যখন সাড়া দেয়, হ্যাঁ, তখন পেশির সাড়া দেওয়ার কারণে পেশি সংকুচিত হয়, প্রসারিত হয়। এই সংকোচন প্রসারণের মাধ্যমেই অঙ্গ সঞ্চালনটা হয়। আমরা যে হাঁটাহাঁটি করি, অঙ্গ সঞ্চালন করি, দৌড়াদৌড়ি করি, কথা বলি, এগুলো সবই কিন্তু স্নায়ু তাড়নার কারণে পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে। এই যে আমি কথা বলতেছি, দেখা যায় আমার উপরে চোয়াল নড়তেছে না, নিচের চোয়াল নড়তেছে, এখানে একটা খিলি আছে। হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো এগুলোকে নাড়াচাড়া করে আমরা কথা বলতে পারতেছি। জিহ্বার পেশি, কথা বলতে জিহ্বার নাড়াচাড়া করতেই হয়। কেমন ঠোঁটের বিষয়টা আছে। হ্যাঁ, এগুলো আমরা চিন্তা করার আগে কাজগুলি হয়ে যায়। তো দেখা যায় যে এই যে পেশির বিষয়গুলি আসলো। এরপরে ধরো যে আমাদের যে হাত, সাপোজ যে আমাদের যে হাত, এই যে হাতের এখানে পেশি আছে, নিচের দিকেও পেশি আছে। কেমন আমরা অনেক সময় একটু বীর বোঝানোর জন্য হাতটা গ্রুম করি না, দুষ্টামি করি। হ্যাঁ, তো এখানে কিন্তু যখন নাকি আর হাতটা বাঁকা করতে চাইব, তখন স্নায়ু তাড়নার প্রভাবে এখানকার পেশিটা সংকুচিত হবে। সংকুচিত হয় বলে এটা ফুলা ওঠে। এখানকার পেশিটা যেটা সংকুচিত ছিল এটা ছেড়ে দিবে, সম্প্রসারিত হবে, বলে হাতটা আমি বাঁকা করতে পারলাম। আর হাত যখন সোজা করব, একই রকমে স্নায়ু তাড়নার প্রভাবে এই পেশিটা শিথিল হয়ে যাবে, এটা আবার টান দিবে। এইভাবে কিন্তু সকল অঙ্গ প্রত্যঙ্গের এই মুভমেন্টগুলি হয়। হ্যাঁ, আমরা যে ছেলেরা যে বাচ্চারা যে ধুমধারাম খুব দ্রুত ঘুষাঘুষি করে, এই সময়ের ভিতরে এই সমস্ত কাজগুলি হয়ে যায়। তো দেখা যায় আবার পেশি গ্লাইকোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে এই শক্তির বৃদ্ধিতে ভূমিকা রেখে থাকে। তাহলে দেখা যায় পেশির অনেক বৈশিষ্ট্য এখানে আমরা পাইলাম। তারপরে হইল সিএর কার্যক্রমে এর ভূমিকা। সিটা কি? সি হইল এই যে সি হইল মূলত তরুণাস্থি। সি কি? তরুণাস্থি। সি এর কার্যক্রমে এর ভূমিকা। তাইলে এখানে অস্থি আছে, অস্থি মানে কঠিন অস্থি, শক্ত অস্থি। এখানে অস্থি আছে, অস্থি মানে কঠিন অস্থি মানে শক্ত অস্থি। এই জায়গায় আছে তরুণাস্থি মানে নরম অস্থি, এই জায়গায় তরুণাস্থি মানে নরম অস্থি। কারণ এই যে পেশির সি কী কাজটা করে, এতে পেশির ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। এই তরুণাস্থি কী কাজটা করে? অস্থি যদি খুব শক্ত হয়, ঘষাঘষির সময় ক্ষয় হয়ে যাবে। নরম হইলে ঘষাঘষির সময় এটা পিছলে যাবে, ক্ষয় হবে না। এখানে আছে আবার সাইনোভিয়াল রস। হ্যাঁ, ফলে দেখা যায় আমরা যে হাঁটাহাঁটি চলাফেরা করি, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করি, সংশ্লিষ্ট সংযুক্ত স্থানে দেখা গেল যে হাড্ডি ক্ষয় হয়ে যায় না তরুণাস্থির কারণে। তো এই যে সি এর কার্যক্রম, এই যে তরুণাস্থির যে কার্যক্রম, অস্থিকে ক্ষয় না করা, এতে এই পেশির কি ভূমিকা? আসলে মূলত তুমি অস্থি বলো, তরুণাস্থি বলো, অস্থি সন্ধি বলো, এই সমস্ত বিষয়গুলিতে এই অস্থিগুলি নাড়াচাড়ার জন্য পেশি ভূমিকা রাখে। তো পেশি যখন নাকি এই তরুণাস্থির কার্যক্রমটার ক্ষেত্রে পেশি যদি কাজ না করতো, তাহলে হাত সোজাই থাকতো, পা সোজাই থাকতো। পা বাঁকা করতে না পারলে আমরা এখন যেভাবে হাঁটি সেভাবে তো হাঁটতে পারতাম না। তো দেখা যায় এখানকার যে কার্যক্রমটা অস্থিসন্ধির অঙ্গ সঞ্চালন, এখানে এই সি কোথায়? বি বলিল তো সি এর কার্যক্রমে। ঠিক আছে, আমরা এখানে বলে বি লিখছিলাম, এটা সি হবে। তো তরুণাস্থির কার্যক্রমে পেশির ভূমিকা। তো পেশি যখন নাকি স্নায়বিক তাড়নায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, অঙ্গ প্রত্যঙ্গ অস্থিকে নাড়াচাড়া করে, টান দিয়ে একদিকে নেয়, ছেড়ে দিয়ে আরেকদিকে নেয়, এই করার সময় অস্থিসন্ধিতে এই তরুণাস্থি, একটা অস্থির তরুণাস্থি আর একটা অস্থির তরুণাস্থি কী করে? ঘর্ষণ হয়। তরুণাস্থি বা নরম অস্থি হওয়ার কারণে এই ঘর্ষণে এটা ক্ষয় হয় না। যদি ক্ষয় হইতো, ধরো আমরা যে জুতা পরি, জুতা পরতে পরতে ক্ষয় হয় না? ক্ষয় হয়। তো আমরা গ্রাম দেশে যারা নাকি খালি পেয়ে চলাফেরা করে, তারা যে হাঁটা চলা করে, তাদের কি পা ক্ষয় হয়ে যায়? পায়ে ক্ষয় হয়ে হাঁটু পর্যন্ত আসে পরে? আসে না।
আসলে ক্ষয় হয় এবং ক্ষয় পূরণ হয়ে যায়। ত্বক তো পায়ের নিচের চামড়া, এগুলো ত্বক, এগুলো ক্ষয় হয় আবার ক্ষয় পূরণ হয়। আমরা পড়ছি না খাদ্যের কাজ ক্ষয় পূরণ করা, শক্তি উৎপাদন করা, এগুলি পড়ছি না আমরা, রোগ প্রতিরোধ করা, তো ক্ষয় পূরণ হয়। কিন্তু অস্থির বেলায় এমন ভিতরে এই ক্ষয় বেশি বেশি ক্ষয় হলে বেশি বেশি পূরণ করতে গেলে অনেক ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদান লাগবে, সেগুলো হয়তো সম্ভব হয় না। যাক, আল্লাহ তাআলার একটা মহান আলাদা একটা সিস্টেম, যেখানে আল্লাহ নরম অস্থি দিছে, তরুণ অস্থি দিছে। হ্যাঁ হ্যাঁ তো ফলে কী হইল, এখানে আবার রস আছে, এখানে আবার ঘন সাইনোভিয়াল রস আছে। এই রসের মধ্যে এটা যখন ঘষা টসা খায় তখন দেখা যায় তরুণাস্থি এই হাড্ডিকে অস্থিকে এই ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। তো তরুণাস্থির কাজ তো হইল ক্ষয় হওয়া প্রতিরোধ করা। কখন ক্ষয় হবে? যখন নাকি অস্থি সঞ্চালন হবে। অস্থি সঞ্চালন হবে কখন? যখন পেশি টান দিবে বা ছেড়ে দিবে। তো এইভাবে দেখা যায় যে সিএর কার্যক্রমে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেমন? তো যাক, আমরা এগুলি সংক্ষেপে আলোচনা করলাম। মূল কথা হইল এরকম একটা উদ্দীপক সকল বোর্ডে 2018 সনে আসছিল। এই প্রশ্নগুলি তোমরা ক্লাসটা শুনলা, আবার তোমরা বাসায় বই খুলে এগুলি আবার পড়বা। কেমন? শুধু একটা ক্লাস শুনেই তো তোমাদের পরীক্ষার জন্য মনে থাকবে না, আবার বাসায় পড়তে হবে। ঠিক আছে? ঠিক আছে, আবার আসলাম আর একটা উদ্দীপক নিয়ে। তো আমার শরীরটা বেশি ভালো না, তোমরা গলার স্বর শুনে বুঝতে পারতেছো। যে এগুলো যশোর বোর্ড 2016। এটা কিসের চিত্র আছে? এটা অস্থিসন্ধি। কি অস্থিসন্ধি? সাইনোভিয়াল সাধারণ অস্থিসন্ধি। যে অস্থিসন্ধিতে দুইটা অস্থি সংযুক্ত হয়, কোনো রকমের জটিলতা না থাকে, এগুলো সাইনোভিয়াল এবং সাধারণ অস্থিসন্ধি। তো এখানে যে চিহ্নটা করছে এটা অস্থিকে বোঝানো হয়েছে। এখানে যে চিহ্ন করছে অস্থির প্রান্তভাগ, এগুলো তরুণাস্থি। কেমন? দেখো চিত্র কি লিখছে, অস্টিওব্লাস্ট কি? কেমন? অস্থির ভিতরে যে অস্থির যে মাতৃকা থাকে, মাতৃকার মধ্যে ম্যাট্রিক্স বা মাতৃকা কি? কোষের মাঝখানে যে উপাদান থাকে এটাকে মাতৃকা বলা হয়। কোষের মাঝখানে যে উপাদান থাকে এটা কী বলা হয়? মাতৃকা বা ম্যাট্রিক্স। এই অস্থির এই ম্যাট্রিক্সের মাধ্যমে অস্থির কোষগুলি থাকে, মাতৃকার পরিমাণ বেশি থাকে। মাতৃকাটা শক্ত বললেই অস্থিটা শক্ত। তো এই অস্থি কোষগুলিকে বলা হয় অস্টিওব্লাস্ট। হয়ে গেল? তোমরা বই পড়ে আবার দেখবা। অস্টিওপোরোসিস বলতে কি বোঝায়? এটা আগের প্রশ্নে এটা না থাকলেও এরকম কথাবার্তা হয়েছে যে অস্থিতে যদি ক্যালসিয়ামের অভাবজনিত কোনো সমস্যা দেখা দেয়, এই রোগটার নাম অস্টিওপোরোসিস। কেমন? স্টেরয়েড জাতীয় ওষুধ খাইলে বয়স্ক পুরুষরা, মহিলাদের যদি মনোপজ হয়, এরপরে ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা দেখা দিতে পারে, তখন এই রোগটাকে বলা হয় অস্টিওপোরোসিস বলা হয়। তখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। হ্যাঁ, এরপরে দেখো চিত্রটির এ ও সি এর মধ্যে পার্থক্য লেখো। এ কি? অস্থি বা কঠিনাস্থি। সি কি? তরুণাস্থি। তাইলে ছক আকারে এ এবং সি এর মধ্যে তোমরা পার্থক্য লিখবা। ছক করে, ছকের বাম পাশে এখানে যেহেতু অস্থির কথা আগে বলা হয়েছে, তরুণাস্থি পরে তুমিও ছক করে বাম পাশে অস্থি, ডান পাশে তরুণাস্থি লাগবা। অস্থি যোজক কলার একটা রূপান্তরিত রূপ, তরুণাস্থি যোজক কলার একটা রূপান্তরিত রূপ হইল, এটা অস্থি থেকে ভিন্ন রূপ। কেমন? অস্থির কোষকে অস্টিওব্লাস্ট বলা হয়, তরুণাস্থি কোষকে কন্ড্রিওব্লাস্ট বলা হয়। কেমন? অস্থি খুবই শক্ত, তরুণাস্থি শক্ত নয়, নরম, স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি জানো? ইলাস্টিক ছিল না, টান দিলে বড় হয়, আবার ছেড়ে দিলে আগের জায়গায় এসে পড়ে, এটাকে বলে স্থিতিস্থাপক। তো এরকম ইলাস্টিসিটি তরুণাস্থিতে আছে। আমাদের নাকের ডগার যে অস্থি, এটা হলো তরুণাস্থি। কি বলো? এই তরুণাস্থি নাকটা যদি আমি বাঁকা করে দিই, এমনি থাকবে না, সোজা এসে পড়বে, মানে স্থিতিস্থাপক। তুমি টান দিয়া বা যেমনি এটার আবার লেখা মোছার আবার একটা বাঁকা করো, ছেড়ে দেওয়ার আগের মতো সোজা হয়ে যাবে। কানের অস্থি তরুণাস্থি, এটাও স্থিতিস্থাপক। কানটাকে আমি ল্যাপটাই দিই, এমনি থাকবে না, ছেড়ে যাবে, মানে কি? স্থিতিস্থাপক। হ্যাঁ, তো এরকম। কিন্তু অস্থির বেলা এটা নাই। অস্থি হইল খুবই শক্ত,
স্থিতিস্থাপক না। স্থিতিস্থাপক হইল বাঁকা করলা, কেমন বাঁকা করলা ছেড়ে দিলাম আগে জায়গায় এসে পড়লো, কেমন এটাকে বাঁকা করলাম আবার ছেড়ে দিলাম আগের জায়গায় এসে পড়লো, স্থিতিস্থাপক স্কেলটা। হ্যাঁ, কিন্তু আমি যদি এটা কাঠের টুকরা কাঠের স্কেল বাঁকা করতে চাই বাঁকা হবে না, ভেঙে যাবে, সেটা স্থিতিস্থাপক না। আবার যেগুলো হার্ড শক্ত এগুলোর মধ্যে আবার কিছু আছে যেগুলা চাপ দিলে ভেঙে যায়, কিছু আছে আবার বাঁকা হয়। হাড্ডি আবার চাপ দিলে বাঁকা হইয়া থাকবে তা না, এটা ভেঙে যাবে কাঠের স্কেলের মতো। তো এইভাবে তোমরা এ এবং সি অস্থি এবং তরুণী মধ্যে ছক আকারে 3টা পার্থক্য লেখলেই তো তুমি 3-এ 3 পেয়ে যাবা। এই সমস্ত এগুলি সুবিধা। আচ্ছা, এম এর অনুপস্থিতিতে এম হইল এই অস্থিসন্ধি, সাইনোভিয়াল অস্থিসন্ধি। অস্থি সঞ্চালনে মানবদেহে কী ধরনের সমস্যা হবে? এম যদি না থাকে, অস্থি সন্ধি যদি না থাকে, তাহলে কি হইতো? হাঁটু বাঁকা করতে পারতাম না, হাত বাঁকা করতে পারতাম না, কেমন নাকি? আমাদের অস্থিসন্ধি এম হইল অস্থিসন্ধি। যেমন মনে করো আমাদের মেরুদণ্ডে অনেকগুলি অস্থি আছে, অস্থির নাম কশেরুকা, কেমন একটার উপর একটা কশেরুকাগুলি সাজানো আছে, এর চারপাশে পেশি আছে, পেশি কোনগুলো লেগে থাকে, ছুটে দূরে সরে যায় না। যদি পুরা মেরুদণ্ড একটা অস্থি হইতো, পুরা মেরুদণ্ড যদি এরকম একটা অস্থি হইতো মাথা থেকে কোমর পর্যন্ত, তাইলে আমাদের সবসময় এমনি থাকতে হইতো। এখন কি হইল? অস্থির সন্ধি থাকার কারণে বাঁকা হইতে পারতেছি। যারা জিমনাস্টিক্স করে তারা বাঁকা হইয়া নাকটা নিয়ে হাঁটুর সাথে লাগাই ফেলে নাকি? অস্থির সন্ধির প্র্যাকটিসের কারণে ছোটো থেকে তারা এটা পারে। তাইলে কি হলো? আমাদের মানব দেহে যদি এম এর অস্থিসন্ধি না থাকতো, তাহলে আমাদের অস্থি সঞ্চালনে অনেক সমস্যা হইতো। এখানে আরও তাই না, অস্থিসন্ধি কী আছে? এখানে ত্বক আছে, পেশি আছে, তরুণাস্থি আছে, সাইনোভিয়াল রস আছে, প্রত্যেকটার কিন্তু এই অঙ্গ সঞ্চালনে ভিন্ন ভিন্ন রকমের ভূমিকা আছে। তো এরকম অস্থিসন্ধি না থাকলে স্ট্রেট একটা হাড় হইতো, তাইলে এখানে না থাকতো তরুণাস্থি, না থাকতো সাইনোভিয়াল রস, ফলে এগুলো আমরা মুভমেন্ট করতে পারতাম না। তো তো এগুলি আমরা যদি ভালোভাবে লিখতে পারি, তো আমরা ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারলে তো আমরা এটা ভালো নম্বর পাবো ইনশাল্লাহ। তো তোমরা বাসায় এগুলি প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাস এখানেই শেষ করি। আগামী ক্লাসে যদি আসি তাহলে 8ম অধ্যায় থেকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।